কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে এই মুহূর্তে শাহবাগ চত্বরের যে পরিস্থিতি সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই মুহূর্তে রাজধানীর শাহবাগ চত্বর থেকে আপনাদের সবাইকে যুগান্তরে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বরের যে পরিস্থিতি সেটি এখানে যদি দেখাই, এই মুহূর্তে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখছি এখানে বিজিবির সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, বিশেষ করে পুলিশ সদস্যের পাশাপাশি কিন্তু এখানে নারী পুলিশ সদস্যদেরও আমরা সরব উপস্থিতি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুরো এই জায়গাটি জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শাহবাগ চত্বরে ছাত্র জনতা জড়ো হচ্ছে। একদিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু বিপ্লবী গান বাজানো হচ্ছে, গান বাজিয়ে সেখানে ছাত্র জনতা জড়ো হচ্ছে। এই আজকে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা হবে, সেই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু জড়ো হচ্ছে ছাত্র জনতায়। আরও একটি মিছিল কিন্তু এই মুহূর্তে শাহবাগ অতিক্রম করছে আমরা দেখতে পাচ্ছি। মিছিল হাতে লাঠি নিয়ে তারা কিন্তু মিছিল করছে, আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা। যেমনটি বলছিলাম যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিচ্ছে, অবস্থান নিয়ে কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তারা মূলত এখানে দাঁড়িয়েছে। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। আমরা একজনকে দেখছি যিনি গোপালগঞ্জে সরব ভূমিকা পালন করেছিলেন এবং আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে তিনি কেন দাঁড়িয়েছেন। একটু বলবেন কেন দাঁড়িয়েছেন এখানে আজকে? আজকে মূলত লকডাউন দেখতে আসি নাই, আজকে দেখতে আসছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং সরকারের অভ্যন্তরে থাকা যেসব ব্যক্তিগুলো ফ্যাসিস্টের পুনর্বাসন করেছে গত 1.5 বছর ধরে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কিছু সেনাবাহিনীর অফিসার মিলে এবং সরকারের ভিতরে থাকা সিভিল প্রশাসন মিলে ফ্যাসিস্টকে যেভাবে পুনর্বাসন করেছে, তাদের কতটা ক্ষমতা হয়েছে, লকডাউন ডাকার মতো একটা সাহস তারা পেয়েছে। আর এটাও সাথে সাথে দেখতে এসেছি যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কি বক্তব্যটা আমাদের মাঝে প্রকাশ করেন এবং সেটার উপর নির্ভর করবে 15 তারিখ থেকে যদি আওয়ামী লীগের এইসব কার্যক্রম বন্ধ না হয় এবং তারা যদি দুঃসাহস দেখাতেই থাকে, আমরা বরাবরের মতো 15 তারিখ পর থেকেই আওয়ামী লীগকে কীভাবে প্রতিহত করতে হবে এবং সরকারকে কোন ভাষায় বোঝাতে হবে, আমরা সরকারের বিরুদ্ধে সেই ভাষা প্রয়োগ করব এবং আওয়ামী লীগের বিরুদ্ধে লাঠির বদলে যদি অন্য কিছু আরও শক্ত কিছু ধরতে হয় আমরা সেটাও ধরব। আজকে এখনো পর্যন্ত কোথাও কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখেছেন কিনা? না, আওয়ামী লীগের নেতাকর্মীকে এখন পর্যন্ত দেখা যায় না। আপনারা সংবাদ মাধ্যমের যারা আছেন এরা আরো ভালো বলতে পারবেন। আসলে ওরা নিজেরাই ঘরবন্দি হয়ে গেছে। এই যে নির্দেশগুলো এসেছে, এই নির্দেশগুলো এসেছে আপনারা জানেন বাইরে থেকে, এবং দেশের ভিতর যারাই এই কাজগুলো ঘটাচ্ছে তারা 5,000-10,000 টাকার বিনিময়ে এই কাজগুলো করছে। আমি সবাইকে একটু সাবধান করে দিতে চাই, আপনারও পরিবার আছে, যারা তো দেশের বাইরে যাওয়ার তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। আপনার পরিবারের দিকে তাকিয়ে, দেশের সাধারণ মানুষের দিকে তাকিয়ে আপনারা এইসব নাশকতা বন্ধ করেন। আর যদি খুব বেশি ক্ষমতা থাকে, আপনাদের যদি খুব বেশি কলিজা থাকে, তাহলে আমাদের সামনাসামনি এসে দাঁড়ান, আমরা আপনাদেরকে প্রতিহত করে দিই। ধন্যবাদ। দর্শক, যেমনটি কথা বলছিলাম, একজন আন্দোলনকারী যিনি বলছিলেন যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে মাঠে নামার ঘোষণা দিয়েছিল, তাদের যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচি পালন করতে সেই ঘোষণার শুনে তিনি কিন্তু মাঠে চলে এসেছেন এবং বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে তাদেরকে প্রতিহত করা হবে। একই সাথে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আহ্বান জানাচ্ছেন। তিনি বলছেন যে সরকারের প্রতি তার যে আহ্বান, যে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে নাশকতা সৃষ্টির চেষ্টা করবে সেইখানেই কিন্তু তারা যেন তাদেরকে প্রতিহত করে, শক্ত হাতে প্রতিহত না করলে ছাত্র জনতা রাস্তায় নেমে আসবে, এমনটি কিন্তু তিনি বলছিলেন। আমরা দেখছি এখানে যেমনটি বলছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
রায়ের তারিখ ঘোষণা করা হবে। শুধু শেখ হাসিনা নয়, এর সাথে কিন্তু আরও 3 জন আসামি রয়েছেন যাদের রায়ের তারিখ ঘোষণা করা হবে। সেই রায়ের তারিখকে কেন্দ্র করে কিন্তু লকডাউন কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। সেই কর্মসূচি প্রতিহত করতে মূলত ছাত্র জনতা মাঠে নেমেছে এবং নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, যেন কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি তৈরি না হয়, কোনো ধরনের নাশকতা কেউ সংগঠিত করতে না পারে। সেজন্যই আমরা দেখছি যে যেমনটি বলছিলাম যে রাজধানীর মোড়ে মোড়ে কিন্তু তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই চিত্র শাহবাগেও কিন্তু দেখা যাচ্ছে। শাহবাগের মধ্যে গাড়ি বা বাইকার যারা রয়েছেন বিশেষ করে তাদেরকে থামিয়ে কিন্তু তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাউকে সন্দেহভাজন মনে হলে তার ব্যাগপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে সেগুলো চেক করা হচ্ছে। এই মুহূর্তে যদি দেখাই যে এই মুহূর্তে শাহবাগ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন বাইকারকে জিজ্ঞাসাবাদ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ব্যাগ খুলে চেক করছেন। যেহেতু আজকে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই নাশকতা কেউ যেন করতে না পারে বা নাশকতা সংঘটিত যেন কেউ করতে না পারে, সে কারণেই মূলত তারা তল্লাশি অভিযান পরিচালনা করছেন। সরব অবস্থানে যেমনটি বলছিলাম, আমরা দেখেছি যে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা, তারাও কিন্তু সরব উপস্থিতি রয়েছেন রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে। বিশেষ করে হাইকোর্টে আজকে আমরা দেখেছি যে কোর্ট এলাকায়, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দর্শক যেমনটি দেখছিলেন যে একজন বাইক চালককে দাঁড় করিয়ে এবং বাইকের যেই জায়গাগুলো সন্দেহজনক মনে হচ্ছে সেই সব জায়গাগুলো খুলে খুলে কিন্তু চেক করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খতিয়ে দেখা হচ্ছে, কঠোর তল্লাশি কিন্তু করা হচ্ছে যেন কেউ কোনো ধরনের নাশকতা সংগঠন করতে না পারে, নাশকতার চেষ্টা করতে না পারে। সে কারণে মূলত বাইকের বিভিন্ন জায়গাগুলো খুলে খুলে কিন্তু চেক করা হচ্ছে। কি হয়েছে আপনার সাথে একটু বলবেন? আমি বলেছি যে এটা আজকে 13 নভেম্বর উপলক্ষে বিশেষ অর্থপ্রচার, সেখানে আমাদের সিনিয়র সার্ভে নির্দেশনায় আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালিত করতেছি। প্লিজ এখানে আপনার গাড়িটা অপারেট করে আমি আমার যে আইনের প্রসিডিউর আছে সেটা আমি মেনটেন করছি। প্লিজ আমাকে হেল্প করবেন, আমাকে সদস্য হবেন, আমাকে হেল্প করবেন। হ্যাঁ অবশ্যই প্লিজ।
আপনারা আর কোথাও যাবেন না, কারণ আমার কথা হচ্ছে যে আমার যে আইনি প্রসিডিউর সেটা আমি মেনে করতেছি। আপনার যদি কোনো কথা থাকে ডিসকাশন বলতে চান আপনি ওনার সাথে যাবেন। হ্যাঁ, কারণ দুটোই আছে। ভাই একটু বলবেন কিনা কি কি ওনাদের কি মানে কি নিয়ে ইয়ে ছিল? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমাদের সিনিয়র সাথে নির্দেশনা হচ্ছে যে 13 নভেম্বর উপলক্ষে যে বিশেষ অভিযানের আমরা কাজ করতেছি। যদি কোনো গাড়ির মালিকানা পরিবর্তন না থাকে বা কোনো কাগজপত্র যদি সমস্যা থাকে বা লাইসেন্স না থাকে, সেক্ষেত্রে আমরা গাড়িগুলোর হয় প্রজেকশন দিচ্ছি, আবার যদি গাড়ির মালিকানা পরিবর্তন না থাকে সেগুলো আমরা ডাম্পিং করে দিচ্ছি আমাদের সিনিয়র সাথে নির্দেশনা। ওনার গাড়ি কিনেছেন প্রায় 6 বছর যাবত, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন, কিন্তু উনি এ পর্যন্ত 6 বছর যাবত কোনো গাড়ির মালিকানা পরিবর্তন করেন নাই। একটা যদি এরকম হইতো যে না সে আমার মানে 2 দিন আগে বা 5 দিন আগে বা 7 দিন আগে 1 মাস আগে কিনছেন, সেক্ষেত্রে আমরা মাছি করতাম। প্রায় 7 বছর আগে উনি গাড়ি কিনেছেন, কিন্তু এখনই সে মালিকানা পরিবর্তন করেন নাই। কিন্তু এই মালিকানা পরিবর্তনটা অনেক বড় একটা ব্যাপার। কারণ আপনি যদি আরেকটা মালিকের গাড়িতে আপনি চালাতে থাকেন, যদি ওই গাড়িতে কোনো অকারেন্স করা হয় এই ব্যক্তি করে, তাহলে আগের যে মালিক ছিল সে এটার সম্পূর্ণ দায়ভার বহন করবে। সেই ক্ষেত্রে আমরা ওই ব্যক্তি আইনের আওতায় আসবে এবং এই ব্যক্তি আইনের আওতায় আসবে, কিন্তু এটা অনেক লম্বা প্রসিডিউর। এই জন্য আমরা কি করতেছি যে আপাতত গাড়িগুলো যেগুলো মালিকের পরিবর্তন করেন নাই সেগুলো আমরা ডাম্পিংয়ের আমরা প্ল্যান করতেছি সিনিয়র সাথে নির্দেশনা। থ্যাংক ইউ। দর্শক যেমনটি শুনছিলেন যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ সদস্যরা, যেমন একজন পুলিশ সদস্য যেমনটি বলছিলেন যে তারা 13ই নভেম্বরে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে তারা তাদের সিনিয়র যে কর্মকর্তারা রয়েছেন তাদের নির্দেশনা অনুসারে নিরাপত্তা তল্লাশি জোরদার করেছেন এবং তারা বলছেন যে এই যে একটি গাড়ি একটু আগে তারা ডাম্পিংয়ে পাঠিয়েছেন, সেই গাড়িটির মালিকানা পরিবর্তন হয়নি। দীর্ঘ 6 বছর আগে যিনি চালক ছিলেন তিনি এই গাড়িটি ক্রয় করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত মালিকানা পরিবর্তন না করায় সেটিকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। তিনি বললেন যে আইনি যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউরের মাধ্যমে যে গাড়ির মালিক রয়েছে সেই গাড়ির মালিক পরবর্তীতে গাড়িটি ছাড়িয়ে নিতে পারবেন। যেমনটি বলছিলাম যে এই যে 13ই নভেম্বরকে ঘিরে কিন্তু রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর নিরাপত্তা বলয় সেটির একটি চিত্র কিন্তু একটু আগে আপনারা দেখছিলেন যে কেমন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, কেমন ধরনের নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে। যে কোনো ধরনের সন্দেহভাজন গাড়ি বা সন্দেহভাজন মানুষ যে কাউকে দেখা মাত্রই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে। তল্লাশি করে কাউকে সন্দেহভাজন মনে হলে তাকে কিন্তু হেফাজতে নেওয়া হচ্ছে, পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে এই যে 13ই নভেম্বরের আগে গত 2 দিন ধরে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন আবাসিক হোটেল ছাত্রাবাসগুলোতে কিন্তু তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশের পক্ষ থেকে এবং সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 1/2 শতাধিক আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আটক হয়েছে। এছাড়াও ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময়ও কিন্তু বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে একটি কথা বলতেই হয় যে গত 2 দিন আগে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরের অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় একজন ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এই যে ঘটনাগুলো কিন্তু গতকালকে রাতেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু ককটেল বিস্ফোরণ এবং গাড়িকে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় কিন্তু কঠোর নজরদারি শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলা যায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। রাজধানী জুড়ে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু মাঠে নেমেছে। তারা বলছে যে আওয়ামী লীগের যে কর্মসূচি লকডাউন কর্মসূচি আজকে শেখ হাসিনার মামলার যে রায়ের তারিখ ঘোষণা করা হবে সেই রায়কে কেন্দ্র করে ছাত্র জনতা এখানে জড়ো হয়েছে এবং তারা এই যে বিশেষ করে সকালে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য এলাকায় কিন্তু বিক্ষোভ কর্মসূচির পরে বিক্ষোভ পরবর্তী সমাবেশ হয়। সেখান থেকে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন যে সর্বোচ্চ বিচারের দাবি জানানো হয় শেখ হাসিনার এবং একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। একই সাথে এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, তারাও কিন্তু একই দাবি জানাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের দেখেছে আমরা, তারাও একই দাবি জানাচ্ছেন। ছাত্র দলের নেতাকর্মীদের দেখেছি, যদিও এখনো পর্যন্ত ছাত্র দলের নেতাকর্মীদের কর্মসূচি 11টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল রাতেও কিন্তু তারা বিক্ষোভ করেছে এবং বিক্ষোভ থেকে তারাও কিন্তু দাবি জানিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং কেউ যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করলে তাকে দেখা মাত্রই ধরে আইনের কাছে তুলে দেওয়ার জন্য, অর্থাৎ পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। সবশেষ যেমনটি বলছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর শাহবাগ চত্বরে যে চিত্র সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকা থেকে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্রই সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত যুগান্তরের সাথেই থাকুন।